জানাই আজকের আয়োজনে। দর্শক, গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিতব্য বিশাল রাম মূর্তির নির্মাণ কাজ সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনা এবং স্থানীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টির কারণে মন্দির কর্তৃপক্ষ নির্মাণ কাজ স্থগিত করেছিল। মুক্তি ভেঙে ফেলার ৭২ ঘন্টার আলটিমেটামও দিয়েছিল। সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আমরা যুক্ত করেছি রাম মূর্তির প্রতিষ্ঠাতা ও মন্দির কমিটির সভাপতি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে। দর্শক চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তরণীদা, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও শুভকামনা। আমার মতো একজন মানুষকে আপনারা নিমন্ত্রণ করেছেন। আপনাদের যদি সঠিক কিছু জানার থাকে আমার কাছে জানতে পারবেন। জি, তো চলুন শুরু করি। আমি দাদার কাছে প্রথমে যে প্রশ্নটা আমি রাখবো সেটি হচ্ছে এই যে বড় আকারের বিশাল আকারে যেটা বলা হচ্ছে ৭৫ ফিট উচ্চতা নাকি ৫৫ ফিট, ঠিক কনফার্ম না, এক এক সময় এক এক ভাবে বলা হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, একটু রয়েছে, কনফিউশন আছে। এই যে রাম মূর্তি স্থাপনের ধারণা আপনার মাথায় কিভাবে এলো প্রথম দিকে, যদি সংক্ষেপে দুই এক আসলে মানে আমাদের মেইন হচ্ছে আমাদের যে ৪টা যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা হিন্দু ধর্ম জানি এক এক যুগের এক এক অবতার, ভগবান এক এক যুগের এক এক অবতার। এই যে ভগবান, যে আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি হচ্ছে ভগবান শ্রীরাম। এখন ভারতে শুনছি অনেক বড় একটা মন্দির আছে। আমরা গরিব মানুষ, বাংলাদেশের গরিব মানুষেরা ভারতে যেতে পারে না। আমি এখন চিন্তা করলাম, আমরা তো এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদেরও তো অনেক বড় বড় মন্দির দরকার, যেমন সকল সনাতনীরা চরণধুলি দেয় এবং সকল সনাতনীরা একটি মন্দিরে যেন অবস্থান করতে পারে। সেই চিন্তা থেকে আমি ভগবান শ্রী কৃষ্ণের ভক্ত, সেখানে শ্রীকৃষ্ণের সাথে শ্রীরামের একটা বিগ্রহ হলে সুন্দর হয়। সেই মাথার থেকে আমরা বাংলাদেশের সনাতনীরা দেখাতে চাই যে ভারতের চেয়েও আমরা বড় বিগ্রহ বানাতে পারি। যেহেতু ভারতের ৭৭ ফিট বা ৭৮ ফিট, বাংলাদেশে ৮১ ফিট হলে তাহলে বাংলাদেশের ভক্তরাও বাংলাদেশ, ভারতের ভক্তরাও বাংলাদেশে আসতে পারবে। সেই জায়গার থেকে, সেই স্বপ্ন থেকে, সেই চিন্তা থেকে আমার এই চিন্তা ধারণা। জি, সুন্দর একটা উদ্দেশ্য আপনার, যে আমরা ভারতের চেয়ে কম কিসে, হ্যাঁ, মনের দিকে হোক আর ধনের দিকে হোক, অনেকটা এই ধরনের একটা চিন্তা থেকে আপনি চিন্তা করেছেন যে বেশ একটু বড় করেই করি। ঠিক আছে, যাই হোক। তো দাদা, যেটা যে পরে যে আলোচনাটা সেটা হচ্ছে এই যে বিশাল বিশাল মূর্তি গড়তে গেলে অনেক বড় খরচের একটা ব্যাপার স্যাপার তো থাকে। তো এই যে মূর্তিটি আপনি করার প্ল্যান করেছেন, এইটা তো অনেক বড়, ৮১ ফিট, যেটা আপনার কথায় আসছে যে সম্ভবত ৮১ ফিট উচ্চতার কথা বলছেন। মানে বেস সহ ৮৭ ফিট, যদি বেসটা ধরা হয়, বেসটা হচ্ছে ৬ ফিট, আর হচ্ছে বিগ্রহটা শুধু পা থেকে মাথা পর্যন্ত ৮১ ফিট। ৮১ ফিট। জি, তো প্রশ্ন হলো, নানা বিতর্ক হচ্ছে, যে কারণে একটু খোলাসা করা দরকার। সেটা হচ্ছে এই যে মূর্তিটি নির্মাণের জন্য নিশ্চয়ই সেখানে অনেক বড় একটা ব্যয়ের বিষয় থাকবে। উচ্চতার দিকে আসলে তো তার দৈর্ঘ্য প্রস্থর এরিয়াটাও তো বেশ বড় হবে। এই যে বিশাল ব্যয়, এই অর্থায়নের উৎস কি? নানাজন কিন্তু নানাভাবে বিষয়টাকে কিন্তু ব্যাখ্যা করছে, হয়তো কারো কাছে সঠিক তথ্য নেই, অনুমান ভিত্তিক অনেক কথা আসছে। সত্যটা জানা প্রয়োজন, আসলে আয়ের উৎসটা কিভাবে আপনি সংস্থান করছেন। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। যেহেতু আমরা সনাতনী, বাংলাদেশে দেখা গেছে 5% বলেন, 3% বলেন, আছি, আমরা আছি আছি আমরা বাংলাদেশিরা আছি। আমি যখন এটা কাজ শুরু করি, এটি একটি দেবোত্তর সম্পত্তি ছিল ১৭৮৭ সাল থেকে। এই মন্দিরটি, এখানে কোনো মুসলিম জনগোষ্ঠী বা মুসলিম উপাসনালয় মসজিদ ছিল না। আমাদের একটা বছরের পর পুজো আমরা হিন্দুরা পূজা করে আসছিলাম। ২০২৪ সালের আগস্টের 10 তারিখ আমরা গ্রামবাসী এবং ইয়ং জেনারেশন নিয়ে একটা মিটিং করি। সেই মিটিং এ প্রথমত আমরা কালী মন্দিরটা দিয়ে শুরু করি। এই কালী মন্দিরের ভিত্তি স্থাপন করেন ২০১৪ সালে তৌফিকুল ইসলাম টিটু চেয়ারম্যান, একটি ভিত্তি স্থাপন করেন কালী মন্দিরের। আজকে থেকে প্রায় 10 বছর আগে বা 12 বছর আগে। তখন আমরা গ্রামবাসী নিয়ে চিন্তা করলাম যে আসলে আজকে আমরা এটা ফান্ড কোথায় পাবো। তখন আমরা আমি নিজ উদ্যোগে একটা ডেমো তৈরি করি। এই ডেমো মানে ভবিষ্যৎ কি কি হবে, সে ডেমো তৈরি করি। সে ডেমো তৈরি করে প্রজেক্টরের মাধ্যমে আমার পার্শ্ববর্তী মুসলমান ভাই, আমাদের হিন্দু সমাজ
এবং ইয়ং জেনারেশন নিয়ে স্ক্রিনের মাধ্যমে এখানে আমরা একটা ভিডিও উপস্থাপন করি। ভিডিও উপস্থাপন করার পরে প্রথম আমরা করি আদিযোগী শিব, যেটা আমাদের ভারতে আছে। সেই আদিযোগী শিব 32 ফিট কমপ্লিট করি। সেখানে সকল মুসলমান ভাইরাও উপস্থিত ছিলেন। তাদের একটাই কথা, হরিদাস তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব। এই আদিযোগী শিব যখন কাজ শুরু করলাম তখন আমরা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। আমার ফেসবুকে যাবেন, শ্রী হরিদাস চন্দ্র তরিদাস আমার ফেসবুকের আইডির নাম। সেখানে দেখবেন যে একটা ভারতের একটা ছবি দিয়ে আমি ফেসবুক থেকে ইনকাম করা শুরু করলাম। বিভিন্ন মন্দিরের উন্নয়নে দান করুন। আদিযোগী শিবে আজ 22 লাখ টাকা খরচ হয়েছে, 22 লাখ টাকা। সেখানে ভক্তরা বিভিন্ন ধরনের অর্থ দিচ্ছে। এরপরে আমরা আরো একটু চিন্তা করলাম যে আদিযোগী যখন হয় আমাদের তো ভগবান কৃষ্ণকে লাগবে। আবার দেখি যখন আদিযোগী শিব হয়ে গেল, এত পরিমাণ ভক্ত আসা শুরু হলো। আপনি একটা সার্চ দিবেন, বাংলাদেশের সবচেয়ে দুর্গাপূজা বড় কোথায় হয়েছে? শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে। এত পরিমাণ লোক, সেখানে মাননীয় ডিসি মহোদয় 1 কিলো রাস্তা আসতে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা লাগছে 1 কিলোমিটার রাস্তা আসতে, এত পরিমাণ ভক্ত। ও এই যে 5-6 লক্ষ ভক্ত আসলো, এই 5-6 লক্ষ লোক ভক্ত যদি 10 টাকা করে দেয়, বেশি দেয় কিন্তু সর্বনিম্ন 10 টাকা তো দেয় একটা দান। এই যে দানগুলো নিয়ে আমার তো চিন্তা চেতনা নাই যে আমাকে বাড়ি করতে হবে, ভারতে গিয়ে বাড়ি করতে হবে, পাকিস্তানে বাড়ি করতে হবে, ওই চিন্তা নাই। ধর্মের পোকা যখন মাথায় ঢোকে, ধর্ম ছাড়া আর কিছু ভালো লাগে না। তখন এই অর্থগুলো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা একটা কমিটির মধ্য দিয়ে আমরা তৈরি করলাম। সেটাতে নিমন্ত্রণ ছিল ইন্ডিয়ান হাই কমিশনের, যে গল্পটা বলা হচ্ছে যে ইন্ডিয়ান হাই কমিশনের মন্দির উদ্বোধন করছে, না, এটা সঠিক নয়। ইন্ডিয়ান হাই কমিশনার উনি শুধু একটা বিগ্রহ উদ্বোধন করছেন। উনি রাজশাহী ডেপুটি হাই কমিশনার মনোজ কুমার, উনি গিয়েছিলেন ডিসি সাহেবের কাছে, কিন্তু ফেসবুকে যখন দেখছেন যে একটা সুন্দর মন্দির হচ্ছে, উনি আসছেন। আমার তো লোভ হইতে পারে যে এখন বিদেশি হাই কমিশনার উনি মন্দিরে আসলে 4-5 লাখ 10 লাখ টাকা দান করতেই পারেন। আমার তো একটা লোভ থাকতে পারে কিনা বলেন। এই সুবাদে আমি ওনাকে দিয়ে একটা বিগ্রহ উদ্বোধন করি। যখন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ হয়ে গেল, আরো ভক্ত বাড়লো। এত বড় মন্দির বাংলাদেশে, তখন ওখান থেকে রানিং আসতেছে, মানে স্ট্রাগল একবারে রানিং আসতেছে। তখন আমরা চিন্তা করলাম যে ভারতের রাম বিগ্রহটা আমরা করব, তবে তার সমান নয়। আমার কাছে আমার ভগবান বড়, আমার কাছে আমার ভগবান বড়, আমার কাছে আমার ধর্ম বড়। সেই ধর্ম বড় এবং আমার কাছে আমার ভগবান বড়, সেই উদ্যোগ নিয়ে আমরা 81 ফিট রামের বিগ্রহ কাজ শুরু করলাম, যেটি 100%-এর মধ্যে 80% কমপ্লিট এবং 20% কাজ বাকি আছে। তো এখানে মিস্ত্রি নিচে 6 লক্ষ টাকা তাদের কন্ট্রাক্ট, আর বাকি যে কাজগুলো রড বালু সিমেন্ট বিভিন্ন ভক্তরা দেওয়া শুরু করছে। কেউ সিমেন্টও দিছে 200 বস্তা, কেউ ওই রড দিছে 1 টন। এগুলো তো ভক্ত দেয়, ভক্ত যে নাই তা না। যারা দুর্নীতিবাজ, যারা প্রতারক, তারা মসজিদ করে না। যারা ভয় করে, মৃত্যুর ভয়, তারাই কিন্তু মসজিদ করে। এটা আপনারা দেখে রাখবেন। আর মন্দিরে কাজ শুরু করলে সেটা ভগবানই সমাপ্ত করে। এটা আপনারা জানেন কিনা জানি না, এখানে কোনো দুর্নীতি টাকা লাগে না। তারপরে এই পর্যন্ত আমার 23 লক্ষ টাকা আমার রামের বিগ্রহের পেছনে খরচ হয়েছে, সম্পূর্ণ ভক্তের টাকা, সম্পূর্ণ ভক্তের টাকা। বলুন দাদা, আয়ের উৎসটা আমরা পেলাম, সেটা হচ্ছে প্রথমত আপনি স্থানীয় জনমানুষ যারা ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মতামত নিয়েছেন, তাদেরকে আপনার প্ল্যানটা শো করেছেন, সেখান থেকে অনেকেই আপনাকে উৎসাহ দিয়েছে, তারপর নেমেছেন এবং অর্থনৈতিক ভাবেও ভক্তরা সহযোগিতা করেছেন। যাই হোক, আমি একটু একটা কমেন্ট নিয়ে নেই মাঝখান থেকে, কারণ অনেক কমেন্ট হয়তো কমেন্টগুলো হারিয়ে যায়, পরে আর খুঁজে পাইতে আমার কষ্ট হয়। একটা কমেন্ট নিয়ে নেই। এই ধরনের কথা কিন্তু হচ্ছে, এই কমেন্টটা, যে তথ্যটা, যে প্রশ্নটা করা হয়েছে, এই ধরনের আলোচনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একদম ব্যাপক। তিনি বলতে চাচ্ছেন মোহাম্মদ শাহিন শাহ, তিনি বলছেন আপনি মূর্তি বানাবেন কিন্তু মন্দিরে রাখবেন, ভগবান মন্দিরে থাকে, বাইরে কেন? ভগবান কি 81 ফুট লম্বা থাকে? এই যে মন্দিরটা, এটা কি সরি, এই যে মূর্তিটা যেটা বলছেন, এটা কি মন্দিরের বাইরে কোথাও? ওনার কমেন্টে যেটা বলা হচ্ছে, এটা আচ্ছা, ভেরি গুড। আমার বাইরে। না, এটা একটা সুন্দর প্রশ্ন, আমি ওনাকে স্যালুট জানাই। উনি যেহেতু এলাকার না,
তাহলে অবশ্যই ওনার জানার অধিকার আছে একজন নাগরিক, এই দেশের নাগরিক হিসাবে। দাদা, আপনার শ্রদ্ধার সাথে বলতেছি, আমাদের এখানে ৭৬% দেবোত্তর সম্পত্তি, পাশাপাশি বিভিন্ন ভক্তের অনুদানে এবং আমার প্রচেষ্টায় এবং সকল সনাতনীদের প্রচেষ্টায় আমরা আরো ১২০% জমি ক্রয় করেছি। যেহেতু বাংলাদেশের কোনো মন্দির নিরাপত্তা নয়, তাহলে অবশ্যই রাম বিগ্রহের মন্দিরটি বাইরে অবস্থান করার কোনো দরকার ছিল না। আমাদের মন্দির তো এমনি নিরাপদ না, মন্দির নিয়ে দেশে রাজনীতি হয়, এক সরকার আসলে আর এক সরকারের দোষ দেয় যে মন্দির ভাঙে ভারতকে খুশি করার জন্য। তাহলে অবশ্যই আমি মন্দিরটা, বিগ্রহটা মন্দিরের ভেতরে রাখবো, অবশ্যই বাইরে নয়। আমাদের রাম ভগবান শ্রীরামের বিগ্রহটি আমাদের কেনা সম্পত্তিতে, এবং এই সম্পত্তিটি যে ৭৬% জমি, এটা সরকারের নয়, এটা হচ্ছে মানে এটা খাস জমিও না, রেলের জমিও না, এটা দেবোত্তর সম্পত্তি। এই দেবোত্তর সম্পত্তি মানে অক্ষ করা, যেটা আপনারা ভাষায় বলে অক্ষ করা, ঠিক এই জমিটা হচ্ছে অক্ষ করা। আমাদের ভগবান শ্রীরামের বিগ্রহটি যদি আপনি মন্দিরে প্রবেশ না করেন, তাহলে আপনি এই বিগ্রহটি দেখতে পারবেন না। দাদা যেটা বলছেন, এটা আমিও কনফিউশনে ছিলাম, কারণ সোশ্যাল মিডিয়া এমন কিছু ছবি আমরা দেখেছি, এগুলো এআই দিয়ে করা কিনা জানি না। ওখানে দেখানো হচ্ছে যে একটা শহরের গোল চক্করের মতো একটা জায়গায় মূর্তিটা হচ্ছে, চারপাশ দিয়ে গাড়ি চলছে, অটো চলছে, হ্যাঁ, মানুষ যাতায়াত করছে, এরকম একটা জায়গা, এরকম ছবি না দেখানো না না, হচ্ছে। আমি আরেকটু কথা বলতে চাই। সবাই বলতেছে রংপুরের প্রবেশদ্বার, রংপুর থেকে 40 কিলোমিটার, মেইন রোড থেকে 2 কিলোমিটার, মন্দির থেকে 200 ফিট দূরে, কিভাবে ওখানে গাড়ি ঘোড়া চলে? আপনি বলেন, আপনার কাছে প্রশ্ন দিলাম দাদা। তাহলে দাদা ওই ওই যে মূর্তিটার কথা বলা হচ্ছে রাম মূর্তি, এটি আপনাদের যে মন্দিরের যে জায়গা, মন্দিরের এরিয়ার ভিতরে, বাউন্ডারির ভিতরে, এরিয়ার ভেতরে, এরিয়ার জি জি। ভিতরে, এটা কোনো সরকারি জায়গা বা কোনো অন্য জনগোষ্ঠীর জায়গার উপরে না। না না, আমাদের গ্রামের নাম হচ্ছে মধ্যরাম চন্দ্রপুর, এখানে হিন্দুদের বসতি, এখানে 4-5 দিয়ে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির ভেতরে আমাদের এই রামের বিগ্রহটি। জি, তাহলে তো যেটা প্রচার হচ্ছে সেটা সঠিক প্রচার হচ্ছে না, যে এটা বাইরে, এটা বাইরে শহরের ভিতরে কোথাও এমন ভাবে শোনাচ্ছে যে এই জায়গাটা মন্দিরের জায়গা না, এরকম শোনাচ্ছে যেভাবে দেখানো হচ্ছে, বা বিভিন্ন ছবিতে আমরা যেভাবে দেখেছি। এই ছবিগুলো হয়তো এআই দিয়ে বানানো, এমনটা হতে পারে। যাই হোক, আমি তাহলে অন্য প্রসঙ্গে যাই, যেহেতু আপনি অনেক ব্যস্ত, যেহেতু খুব ঝামেলা চলছে ওই বিষয়গুলো নিয়ে, আপনাকে অনেকের সাথে না না, আমার ঝামেলা নাই, শুনে, আমার কোনো ঝামেলা নাই। ভালো বন্ধু থাকবে, যেমন খারাপ লোক থাকবে তেমন ভালো লোকও থাকবে। অনেক মুসলমানই বলতেছে ভাই করেন তো আপনার কাজ, আপনি করেন তো, আপনার ধর্ম আপনি করবেন, আমাদের সমস্যা কোথায়? কিছু লোক থাকবে, সেক্ষেত্রে আমি কোনো ভয় পাওয়ার কোনো ব্যক্তি না। আমি এই দেশের নাগরিক, আমার অধিকার নিয়ে আমি আমার মন্দির করতেছি, সেখানে সরকারের অনুমতি লাগে না, মসজিদ মন্দিরের সরকারের অনুমতি লাগে না। জি, যে প্রসঙ্গ সেটা হচ্ছে এই যে মুক্তি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা কি কাম্য ছিল? দাদা যদি 2-1 মিনিটে বিষয়টা একটু বলেন। দাদা কোনটা বললেন? নির্মাণ নিয়ে হঠাৎ করে যে বিতর্ক হলো, এটা তো অনেক বেশ কিছুদিন থেকে তো কাজ চলছে, হয়তো 2-3 মাস বা আরো বেশি সময়, 5-6 মাস আচ্ছা, এই থেকে কাজ বিষয়টা নিয়ে আমি চলছে। আপনাকে ক্লিয়ার করি। 2025-এর ডিসেম্বর মাসে আমাদের বর্তমান যে এমপি মহোদয় আছেন, প্লাস বিরোধী দলীয় যে আমাদের এমপি সাদিক সাহেব, বিএনপি প্রার্থী, আমি সবাইকে ইনভাইট করেছিলাম। আমি তাদেরকে বলেছি যে এখানে 86 ফিট মন্দির হচ্ছে, আর আমার একটা অভ্যাস খারাপ, কোনো কিছু করার আগে আমি ফেসবুকে দিই, দেখি কয় মানে এটা সমালোচনা হচ্ছে কিনা। আমি এমন একটা খারাপ লোক, আমি করলামই না সে কাজ, কিন্তু আগেই ফেসবুকে দিই। সেখানে আমার পার্শ্ববর্তী লোকেরা অবশ্যই আমার ফ্রেন্ড লিস্টে আছে, বন্ধু শুভাকাঙ্ক্ষী আছে, এবং একটা এত বড় একটা মন্দির হচ্ছে, আমার পার্শ্ববর্তী মুসলমান ভাইরা আছে, এমপি মহোদয় যিনি বর্তমানে এমপি, উনিও জানেন বিষয়টা, ওনাকেও বলা হচ্ছে। উনি তো বাধা দিতে পারতেন যে হরিদাস, আমরা এত বড় একটা মূর্তি, যেহেতু ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হচ্ছে, তুমি ওই জায়গাটাতে তুমি ওই মন্দিরটা দিও না, তাতে হয়তো বা একটা এলাকায় বিশৃঙ্খলা হতে পারে। তাহলে এই কথা বলার পরে তাহলে কি 80% কাজ হইতো? এখানে 1% কাজ হইতো না, কারণ আমরা ইসলামকে শ্রদ্ধা সম্মান রেখে আমরা হিন্দুরা পথ চলি। তাহলে অবশ্যই এখানে তাদের অনুমতি ছাড়া আমরা এই কাজটা করি নাই। জি, দাদা যেটা জানার সেটা হচ্ছে, কদিন আগে দেখলাম আন্দোলন চলছে 2-3টা সংগঠন সেখানে,
মানববন্ধন করেছে বা ওই যে মিছিলের মতো করে করেছে, আমরা ছবিগুলো দেখেছি, ভিডিও দেখেছি। এবং 72 ঘন্টার একটা আলটিমেটামও দেয়া হয়েছিল। সেখানে একটা সম্ভবত, আমি যদি ভুল না করি, একটা শিব মন্দির আছে, ওটাও ভেঙে রাম মন্দির, রাম যে মূর্তি সেটা ভাঙা, প্লাস আরেকটা ওখানে সম্ভবত একটা শিব মূর্তি বা কালী মূর্তি আছে, সেটাও ভাঙার দাবি আদি উঠেছে। যুগে শিব, আদি যুগে শিব 32 ফিট, যেটা আমি আপনাকে বললাম। জি, এখন প্রশ্ন হলো 72 ঘন্টা পার হয়েছে, এখন পরিস্থিতিটা কি? আর আপনি ব্যক্তিগতভাবে হুমকি বা চাপে আছেন কিনা? আপনার কি, আপনার মত? না, একটা দাদা একটু বলি, এটা বাংলাদেশ, আমাদের জনাব তারেক রহমান স্যার আইন শৃঙ্খলা বাহিনী এমন ভাবে সেট আপ করছে, আমাদের মন্দিরের যে হুমকি গুলো ছিল, যারা হুমকি দিচ্ছিল, সেই হুমকি তাদেরকে আসলে সত্যিকার তাদের ন্যায্য অধিকার কিনা, তাদের যৌক্তিক কোনো দাবি কিনা, আসলে তাদের কোনো যৌক্তিক দাবি নয়। রাম বিগ্রহ তো মন্দিরের ভেতরে, তাদের সমস্যা কিসের? আর একটা জিনিস, এটা ওই যে আমাদের পিনাকি দাদা, উনি বলেছেন যে ভারত রংপুর দখল করবে। এই যে আমরা বাঙালি, আমরা কিছু বাঙালি আছি, মানে মানে রাস্তা দিয়ে চোর গেলেও বলে যে এটা চোর। এখন পিনাকি দাদার যে ওই যে মানচিত্র দেখাচ্ছে, এই রংপুর বিভাগ নিয়ে যাচ্ছে। এখন ভারত যদি বলে, ভারত যদি ইচ্ছা করে, বা ভারত যদি ইচ্ছা করে, এটা কি বাংলাদেশ নেওয়া সম্ভব? আমরা আছি না দেশে, আমরা বাংলাদেশিরা আছি না, ভারত ইচ্ছা করলেই রংপুর নিয়ে যেতে পারে? অসম্ভব। এই যে কিছু মূর্খ গর্ত, তারা ইমোশনাল হয়ে এই জিনিসটা খাইছে, পিনাকি দাদা, এটা খাওয়ার পরে চিন্তা করছে, হায় হায় হায়, এটা তো সঠিক, রংপুর বিভাগ তো নিয়ে যাবে। এই তখন থেকে এই গুজবটা উৎপত্তি হয়েছে। এই উৎপত্তির ফাঁদে কিছু ধর্মপ্রাণ মুসলমান ভাইরা জড়িত হয়ে গেছে। এখন আমি যেটা জানি, সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, সবাই আমাকে সাহস দিচ্ছে, এবং প্রশাসনের তরফ থেকে যথেষ্ট আমাকে সহযোগিতা করতেছে। তবে আমার রাম মন্দির বন্ধ হওয়াতে এক পর্যায়ে আমার বিভিন্ন ভাবে চাপ আসতেছে, কেন রাম মন্দির বন্ধ হলো, কেন বন্ধ হলো? আবার কিছু লোক চাপ দিচ্ছে যে মন্দির বোমা মেরে উড়াই দেবো। জি, বেশ ভয়ঙ্কর কথাই বলছেন। আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে। এর আগে দেখলাম যে প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ, এই ধরনের একটা সম্ভবত আয়োজন হয়েছে। আমার কাছে এই ধরনের তথ্য আছে, যদি আমি তথ্যটা ভুল না পেয়ে থাকি। সম্প্রীতি সমাবেশ, এমনকি এই যে যারা আন্দোলন করছিল আপনার এই কাজের বিরুদ্ধে, এখন বর্তমানে তাদের সাথে প্রশাসন এবং আপনার প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মিউচুয়াল করার মতো কোনো উদ্যোগ কি প্রশাসনের তরফ থেকে বা অন্য কোনো স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? না, সরকারের এখন একটা সরকারের কিছু লোক যারা এলাকা ভিত্তিক কিছু থাকে, তারা প্ল্যান করতেছে, হরিদাস বাবুকে ধরো, হরিদাস বাবুকে আটকাও, হরিদাস বাবু যদি জেলে যায়, সনাতনীরা ভয় পাবে, আর এই মন্দির হবে না। এই যে মাস্টার প্ল্যান, আমি বলতে চাই, আমার দুর্নীতি আছে কিনা, আমি ভারতের টাকায় মন্দির করতেছি কিনা, প্রমাণ দেখাতে হবে। প্রমাণ যদি না দেখাতে পারে, তাহলে অবশ্যই এই রাম মন্দির বাংলাদেশে হবে, এবং আমাদের মন্দিরের ভেতরে হবে, এবং সকল সনাতনীরা এটা সহযোগিতা করবে। তবে আমরা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে নিয়ে বসে শান্তিভাবে, শান্তি শৃঙ্খলা ভাবে আমরা কাজটা করতে চাই। এটাই দাবি সরকারের কাছে আমার। জি, আহ, সুন্দর দাবি আপনার। অবশ্যই আপনার ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা কোনোভাবেই আমরা কামনা করি না। আমরা চাই আমাদের দেশে স্বাধীনভাবে সবাই নিজ নিজ ধর্মকর্ম আহ নিঃসংক চিত্তে পালন করুন। দাদা, এই যে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, সনাতনীরা বাদে মুসলিম আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধিস্টরা আছেন, এই যে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা ধর্মীয় সম্প্রীতির? আসলে ধর্মীয় সম্প্রীতিতে আমি বরাবর তাদের সাথে সবাইকে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কিন্তু আজকে এই মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু দেখবেন এখানে মেডিকেল কলেজ এন্ড হসপিটাল হচ্ছে। আপনি জেনে অবাক হবেন, এখানে সকল সম্প্রদায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য মানবতার কাজে এগিয়ে যাচ্ছে। আপনি আরো একটু জেনে হবেন, এই মন্দিরে 165 জন কর্মচারী কর্মকর্তা, তাদের মধ্যে 135 জনই মুসলমান। তাহলে এর চেয়ে বড় বার্তা আর কি হতে পারে বলেন? একটি মন্দিরের কাজ করবে, সেখানে 135 জন মুসলমান। কিছুটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকে, অনেক লোক যেটা দোকানপাট বুঝলাম। ঠিক করে খায়, কাজকর্ম করে, অনেক অনেক।
দাদা, স্থানীয় সাধারণত সমাজে এই ধরনের কোনো ঘটনা ঘটলে স্থানীয় যে জনপ্রতিনিধিরা থাকে তারা এগিয়ে আসেন নিউট্রাল হ্যাঁ, করার তারা জন্য। এগিয়ে আছেন। আমাদের টিটু চেয়ারম্যান যথেষ্ট আমাকে হেল্প করেন। আমাদের এমপি মহোদয় উনি অনেক 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 ভালো। উনি মানে অনেকজনই যে অভিযোগ করে জামাত এমন জামাত এমন, আসলে আমার এলাকার তো এমপি উনি। আমাকে সারাক্ষণই উনি ফোন দেয়, হরিদাস তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি তোমার কাজ করো, আমাদের কোনো বাধা নাই। তো সেক্ষেত্রে ওনার প্রশংসা অবশ্যই আমাকে করতে হবে। সেলুট জানাই আমি আমার এমপি কে। জি, দাদা হরিদাস দা, এই যে এমপি মহোদয় আপনাকে সাহস যোগাচ্ছেন, সমর্থন যোগাচ্ছেন, এখন কি মন্দিরের যে কাজটা স্থগিত আছে সেখান থেকে কি আবার নতুন করে কাজ শুরু করার পরিকল্পনা করছেন কিনা? কি কি চিন্তা আপনার? দাদা দেখুন, আমি আগেই বলছি, সাম্প্রতিক সম্প্রীতি বন্ধন রক্ষা করার জন্য আমি সবাইকে নিয়ে বসে, এবং এটার উদ্যোগ নিতে হবে সরকারকে। সরকার যদি বলে যে আপনারা সবাই সবার ধর্ম পালন করেন, আপনারা সবাই সবার মসজিদ বানান, মন্দির বানান, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলবো যে আপনি এই উদ্যোগটা নিয়ে 2-1 দিনের মধ্যে যেন আমি কাজটা শুরু করতে পারি, এই দাবিটাই আমার সরকারের কাছে আমি দাবি করতেছি। জি দাদা, এবার একটু ভিন্ন আলোচনা, সেটা হচ্ছে এই মূর্তি নিয়ে আপনার আলোচনায় আসছে যে রংপুর ভারত দখল করে নিয়ে যাবে, এই যে নানা কথা উঠে আসছে, এগুলো বলা হয়েছে। এটা পিনাকি ভট্টাচার্য, যেটা আপনি মেনশন করেছেন ওনাকে, আমি ওনার ভিডিওটা অবশ্য দেখিনি, বাট আমি শুনেছি উনি এই ধরনের কথা বলেছেন। যাই হোক, এখন এই যে ভারত বাংলাদেশ সম্পর্কের আলোচনায় এই মূর্তিকে টেনে আনা কতটা যুক্তি, এই সংক্ষেপে? ভারতের সাথে এই মন্দিরের কোনো সম্পর্ক নাই। কারণ ভারতকে উদ্দেশ্য করেই তো আমি বানাচ্ছি, যেন বাংলাদেশের হিন্দুরা যেন এই মন্দিরে আসে, এবং বাংলাদেশের হিন্দুরা বলে আমি আমার দেশের মধ্যে সবচেয়ে বড় মন্দির আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির, চলেন যাই। নট ভারত। ভারত না, আমি আমার ধর্ম দিয়ে, আমি আমার প্রতিষ্ঠান দিয়ে আমি ভারতকে জবাব দিতে চেয়েছি। জি, দারুণ। দাদা, 72 ঘন্টা তো পার হলো, এরপরে কি আর কি নতুন কোনো প্রতিক্রিয়া কি লক্ষ্য করেছেন, নাকি আমি মোটামুটি? অনেকটাই লক্ষ্য করতেছি, বিভিন্ন বিভিন্ন ঝামেলা সৃষ্টি করার তারা ষড়যন্ত্র করতেছে। তবে এখন মুসলমান ভাইদের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। কিভাবে 2 ভাগ হয়ে গেছে? যে হরিদাস বাবু যা করতেছে, আমাদের এলাকার উন্নয়ন হচ্ছে, এই মন্দির যদি হয়, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে পর্যটন আসবে, বিভিন্ন দেশ থেকে সনাতনী আসবে, এবং রংপুর বিভাগকে অনেকভাবে উন্নতি করা সম্ভব যদি এই মন্দিরটি হয়। ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে এ, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার সুনাম ছড়ে পড়ছে যে একটা গাইবান্ধা জেলা আছে, এবং একটা পলাশবাড়ি থানা আছে, এবং মধ্যরাম চন্দ্রপুর একটা গ্রাম আছে, এবং এই গ্রামে একটা মন্দির হচ্ছে, এটা বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির হচ্ছে। এই মেসেজটা সারা বিশ্বে পৌঁছে গেছে। এই এই বিষয়টা নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা ভারতেরও বিভিন্ন চ্যানেলে এই বিষয় নিয়ে সংবাদ দেখছি, বিভিন্ন আলোচনা দেখছি। তো দাদা, আমার একদম সর্বশেষ প্রশ্ন, আমরা শেষ করব, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে এর মধ্যে। আপনি এই যে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, বিশেষ করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে আপনার কি ধরনের প্রস্তাব আছে, যেটা না, হলে আমার একটা আমরা কথা হচ্ছে, আমরা ভারতের দিকে না তাকাইয়া, দাদা আমি ভারতের দিকে না, আমি সবাইকে অনুরোধ করব, সকল জাতিকে অনুরোধ করব, ভারতের ইস্যু নিয়ে আমি এটা তীব্র প্রতিবাদ করি। যারা ওই যে বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে, যার যার ধর্ম সবাই পালন করে, সমান অধিকার নিয়ে আমরা বসবাস করব, এটাই আমরা চাই। এই সোনার বাংলাদেশটা গড়ার লক্ষ্যে আমরা সকল সম্প্রদায় এক হয়ে এই সরকারকে সাহায্য সহযোগিতা করব। জি, দাদা সুন্দর, আপনার গুরুত্বপূর্ণ সময়, আপনার কাছ থেকে কিছু সময় নিলাম। ভালো থাকবেন। আহ, আপনার জন্য, আমার আপনি সকল সকল মানুষের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য আমার আশীর্বাদ হইলো, সবাই যেন আমরা ভালো থাকি। আমরা তো পৃথিবী ছেড়ে চলে যাবো, কি থাকবে আমাদের এই পৃথিবীতে? কিসের এত অহংকার, কিসের এত দমন পীড়ন, কিসের এত ধর্ম নিয়ে বাড়াবাড়ি? যার যার ধর্ম তারা তারা করবে, এটাই তো মানবতা। আমরা যদি সংখ্যালঘু হই, আপনাদের সকল মুসলমান ভাইদের অধিকার সংখ্যালঘু পাহারা দেওয়ার, ভারতের অধিকার সংখ্যালঘু পাহারা দেওয়ার, এটাই তো সম্প্রীতি হওয়ার দরকার। জি, দাদা, প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আহ, যেই যে আলোচিত রাম মূর্তি নির্মাণের মূল পরিকল্পনাকারী, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা এবং ওই মন্দির কমিটির সভাপতি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। তিনি আমাদের সময় দিয়েছেন। দাদা, আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং যেসব দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, লাইক, কমেন্ট, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা।
দর্শক, আজ আমরা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন।